আমরা পড়ছিলাম effects of negative feedback। তার মধ্যে আগের দিন দেখলাম যে 1 নম্বর গেন স্টেবিলিটি, ঠিক আছে। তো যেহেতু AF is A by 1 plus A beta, সুতরাং সেখান থেকে দেখানো যায় যে DAF by AF অর্থাৎ গেন স্টেবিলিটি উইথ ফিডব্যাক সেইটা it is equal to DA by A 1 by 1 plus A beta। এইটা হলো গেন স্টেবিলিটি উইদাউট ফিডব্যাক। সুতরাং ফিডব্যাক দেওয়ার ফলে গেন স্টেবিলিটিটা স্টেবিলিটি কমে না, অ্যাকচুয়ালি মানে এই DAF বাই DA এই ব্যাপারটা কমে, অর্থাৎ দ্য অ্যাম্পলিফায়ার বিকামস মোর স্টেবল, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এটা গেন স্টেবিলিটি ফ্যাক্টর, তো এইটা যত কম হবে তার মানে কি, তার মানে এই ভেরিয়েশনটা তত কম হচ্ছে, ঠিক আছে। তাহলে যেহেতু since 1 plus A beta is greater than 1, so stability is improved। এটা গেল গেনের স্টেবিলিটি। তারপরে আমরা দেখলাম যে নন লিনিয়ার ডিস্টরশন। তো সেখানে দেখা গেল যে এটা হচ্ছে ডিস্টরশন ভোল্টেজ উইথ ফিডব্যাক, আর এটা হলো ডিস্টরশন ভোল্টেজ উইদাউট ফিডব্যাক। তো VDF is VD by 1 plus A beta, অর্থাৎ VDF is less than VD। VD is less than VD, সুতরাং নন লিনিয়ার ডিস্টরশনটাও কমছে ডিউ টু নেগেটিভ ফিডব্যাক। এই অবধি হয়েছিল। আজকে দেখব effect on input and output impedance। ওকে, আচ্ছা, এবার ফিডব্যাক সার্কিটকে দুভাবে অ্যাড করা যায়, ঠিক আছে। একটা হলো, আচ্ছা এখানে না আমি বলছি, একটা হলো সিরিজ মিক্সিং, আর একটা হচ্ছে প্যারালাল মিক্সিং বা শান্ট মিক্সিং। আচ্ছা, সিরিজ মিক্সিং অর্থাৎ মিক্সিংটা সিরিজে হবে আর মিক্সিংটা প্যারালালি হবে। সিরিজে মিক্সিংটা সিরিজে হবে অর্থাৎ ব্যাপারটা এরকম হবে যে দিস ইজ ইন্টারনাল অ্যাম্পলিফায়ার, মানে অরিজিনাল যেটা। আচ্ছা, এটা লিখছি না, তাহলে এটা হচ্ছে ইন্টারনাল অ্যাম্পলিফায়ার উইথ ইন্টারনাল গেন এ, ঠিক আছে। এ লেখা মানে এটা বুঝে নিতে হবে যে ইন্টারনাল অ্যাম্পলিফায়ার, আর নিচে হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্ক, যেখানে ফিডব্যাক ফ্র্যাকশন হচ্ছে বিটা। এবার
এখান থেকে একটা লাইন গেল, এখান থেকে ইনপুট, এই আউটপুট, ওকে। তারপর এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজের আরেকটা টার্মিনাল। এবার ফিডব্যাকের মিক্সিংটা সিরিজে হবে, অর্থাৎ এখান থেকে তো ফিডব্যাক সার্কিটের ব্যাপারটা যাবে, আর ফিডব্যাক সার্কিট থেকে যে আউটপুটটা বেরোবে সেটা একটা পয়েন্ট এখানে গেল, আর একটা পয়েন্ট সাপ্লাই ভোল্টেজের এখানে গেল, ওকে। তার ফলে এটা যদি ভিএস হয় আর এইটার ইনপুটটা যদি ভিআই হয়, আর এখান থেকে যদি ভিএফ বেরোয় আর কি, ভিএফ, তাহলে ফর নেগেটিভ ফিডব্যাক ভিআই ইজ ইকুয়াল টু ভিএস মাইনাস ভিএফ। Since this is negative feedback, therefore VI is equal to VS minus VF. এখানে প্লাস হবে না মাইনাস হবে সেটা ডিপেন্ডস অন the nature of feedback network. It depends on the nature of feedback network. ঠিক আছে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা পুরোটাই ফিডব্যাক নেটওয়ার্ক কেমন টাইপের সেটার উপরেই ডিপেন্ড করে। আচ্ছা, এটা সিরিজ মিক্সিং। এবার প্যারালাল মিক্সিংটা কিরকম? প্যারালাল মিক্সিং হচ্ছে internal amplifier feedback fraction, এখান থেকে একটা টার্মিনাল এদিকে এলো, এখান থেকে আউটপুট। আচ্ছা, এবার যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে একটা পয়েন্ট এখানে আসবে, আর এটার যে অন্য টার্মিনাল সেইটা যাবে আউটপুটে। মানে কম্পেয়ার করলে ব্যাপারটা বুঝতে পারবি। এখানে কি করছিলাম, ইনপুট দিলাম আউটপুট দিলাম, আউটপুটের দুটো পয়েন্ট থেকে ফিডব্যাকে এলাম, ফিডব্যাকের একটা পয়েন্ট এখানে এলো, আর একটা পয়েন্ট সাপ্লাইতে চলে গেল, আর সেটা সিরিজে মিক্সিংটা হলো। সিরিজে মিক্সিং যে হলো সেটা সিরিজ কেন বলছে সেটা আরো ভালোভাবে বোঝা যায়, কেননা মানে ভোল্টেজটা অ্যাডিটিভ হলো। ঠিক আছে, মানে বলতে চাইছি যে যখন দুটো রেজিস্ট্যান্স সিরিজে থাকে তখন অ্যাকচুয়ালি কি হয়, যে এই ব্যাটারি ভোল্টেজ ভি দিস ইজ ইকুয়াল টু, এবার এদের মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স V1 হয় আর এদের মধ্যে যদি V2 হয়, তাহলে V ইকুয়াল টু V1 প্লাস V2 হয়। তো সেটার সঙ্গে অ্যানালজিক্যালি যেহেতু এরকম সার্কিট কানেকশন থাকলে VI ইকুয়াল টু VS মাইনাস VF, অর্থাৎ ব্যাপারটা অ্যাডিটিভ, সেই অ্যানালজি অনুযায়ী এটাকে বলে সিরিজ মিক্সিং। ওকে, এবার আমি যদি সার্কিটটাকে একটু অন্যভাবে করি, সেটা হলো এরকম যে এপাশ থেকে আমি এটাকে দিলাম, সেটা এখানেও দিয়েছিলাম, কিন্তু অন্য টার্মিনালটাকে আমি ডাইরেক্ট আউটপুটে নিয়ে গেলাম। আর মিক্সিংটা যখন করব, অর্থাৎ ফিডব্যাক থেকে যখন ইন্টারনাল অ্যাম্পলিফায়ারে যাবে, তখন ব্যাপারটা এরকম করব যে এই দুটো আমার এখানেই কানেক্টেড, আর এটা এখানে, এই, অর্থাৎ ইনপুট আউটপুট উল্টে গেছে, তাই না? আগের বারে ইনপুটের একটা ফিডব্যাকে গেছিল আর একটা অ্যাম্পলিফায়ারে গেছিল, আর আউটপুটে দুটোই অ্যাম্পলিফায়ার থেকেই বেরিয়েছিল। এবার ইনপুটের দুটোই অ্যাম্পলিফায়ারে ঢুকছে, আউটপুটের একটা বেরোচ্ছে আর একটা ফিডব্যাকে যাচ্ছে, জাস্ট বেসিক্যালি অপোজিট। এই অপোজিট হওয়ার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে এখানে ভিএস, তাতে কোনো সমস্যা নেই, ভিএস আইএস। আচ্ছা, এটাতে ভিএস ছিল আর ইনপুট কারেন্ট হচ্ছে আইআই, তো যেটা এখান দিয়ে বেরোলো সেটাই, মানে সাপ্লাই ভোল্টেজ থেকে যে কারেন্ট বেরোলো সেটাই অ্যাম্পলিফায়ারে সোজা ঢুকে গেল। কিন্তু এটার ক্ষেত্রে কি হবে, সাপ্লাই ভোল্টেজ থেকে যে কারেন্ট বেরোবে তার একটা পার্ট অ্যাম্পলিফায়ারে ঢুকবে, আরেকটা পার্ট ফিডব্যাক নেটওয়ার্কে ঢুকবে, অর্থাৎ আইএফ। অতএব সাপ্লাই ভোল্টেজ হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে সাপ্লাই ভোল্টেজটা কাজ করছে, এই যে এইটা একটা টার্মিনাল আর এইটা একটা টার্মিনাল, ঠিক আছে।
এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ টার্মিনাল, আর এইটা হচ্ছে ইনপুট ভোল্টেজের টার্মিনাল। এইটা আর এখানেও তাই। এই এইবার যখন কারেন্ট বেরোচ্ছে ভিএস থেকে, সেটা তো আইএস, কিন্তু এই পয়েন্টে আসার পরে কি হবে, একটা পার্ট অ্যাম্পলিফায়ারে ঢুকবে, আরেকটা পার্ট নিচে আসবে, কারণ এটা তো একটা নোড, এখান থেকে তো দুদিকেই কানেকশন আছে। হুম, মানে এটার ক্ষেত্রে সেই কানেকশনটা ছিল না বলে সাপ্লাই ভোল্টেজ থেকে যা ঢুকছিল মানে বেরোচ্ছিল সেটাই পুরোটাই অ্যাম্পলিফায়ারে ঢুকছিল। কিন্তু এখানে আইএসটা দুটো পার্টে ভাগ হবে, কেননা আরেকটা কানেকশন এখানে করা আছে। বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁটা একটু কেমন লাগছে? ও, মানে এখানে যেহেতু কানেকশন করা আছে তাই একটা পার্ট ফিডব্যাকে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। মানে এখানে তো এই ফিডব্যাকের সঙ্গে এই কানেকশনটা নেই। ঠিক আছে, এটাই ব্যাপার। হুম, মানে এটা দেখে কি মনে হচ্ছে যে এই কানেকশনটা আছে বলে এখানে একটা কারেন্ট ভাগাভাগি হচ্ছে, এরকম কিছু মনে হচ্ছে কি? এটা কিন্তু জাস্ট একটা গ্রাউন্ড টার্মিনাল, মানে অ্যাকচুয়ালি ভিএস এর এই পার্টটা গ্রাউন্ডে আছে। না, গ্রাউন্ড টার্মিনাল বলাটা ভুল। ভিএস এর অ্যাকচুয়ালি এখানে ভোল্টেজের মানে ভোল্টেজটা অ্যাডিটিভ আর কি, মানে মানে এটা এখান থেকে ভিএফটা উপরে যাচ্ছে। আচ্ছা, ভিএফটা আমার এখানে না লিখলেই হয়তো বেটার হবে। অ্যাকচুয়ালি এখান থেকে যে এই টার্মিনালটা, এটা এখান থেকে কি হচ্ছে, হোয়াটস হ্যাপেনিং, হুম, এখান থেকে যে ফিডব্যাক ভোল্টেজ বেরোচ্ছে সেইটা তো এইখানে অ্যাপ্লাই হচ্ছে, তার ফলে ভিআই ইকুয়াল টু ভিএস মাইনাস ভিএফ হচ্ছে। আর বাকি যে টার্মিনালটা আছে সেটা আমি সাপ্লাই ভোল্টেজের সঙ্গে কানেক্ট করে দিলাম, সেটার ফলে কিছু মানে মানে কি বলবো, মানে কেভিএল বা কেসিএল এর কিছু চেঞ্জ এখানে হচ্ছে না। কিন্তু এখানে আমি কি করছি, এখানে তো আমি এটা যেমন কানেক্টেড ছিল তো ছিল, তার সঙ্গে আবার মানে এখানে অ্যাকচুয়ালি ভিএস থেকে দুটো গেছে এবং ভিএস এর দুটো থেকেই নিচেও গেছে, তার ফলে এখানে ডেফিনেটলি কারেন্টটা দুটো পার্টেই ভাগ হবে। আর এখানে তো কারেন্ট ডিস্ট্রিবিউশনের কোনো চান্স নেই, মানে এটা মনে কর তুই এটাকে নেগেটিভ টার্মিনাল ভাব আর এটাকে পজিটিভ টার্মিনাল ভাব, তাহলে এখান থেকে যা কারেন্ট বেরোবে সেটা তো ডাইরেক্ট এখানেই ঢুকে যাবে। এই হচ্ছে ব্যাপার। হুম, এবার তার ফলে আচ্ছা কি একটা অ্যাড হচ্ছিল, হ্যাঁ অ্যাডমিট, আরো একটা কেউ অ্যাড হচ্ছিল, যাই হোক। আচ্ছা, তো হ্যাঁ, তাহলে যেটা হচ্ছে সেটা হলো সাপ্লাই কারেন্ট ইজ ইনপুট কারেন্ট প্লাস ফিডব্যাক কারেন্ট। তো এবার এই যে ব্যাপারটা, এই জিনিসটা কখন হয়, যখন ওই প্যারালাল রেজিস্ট্যান্স থাকে তখনই এটা হয়, কারেন্টটা অ্যাডিটিভ হয়। প্যারালাল কম্বিনেশনে কারেন্ট অ্যাডিটিভ হয়, আর সিরিজ কম্বিনেশনে হচ্ছে ভোল্টেজ অ্যাডিটিভ হয়। তো যেহেতু এই সার্কিট কানেকশনের জন্য ভোল্টেজ অ্যাডিটিভ, তাই এটাকে বলে সিরিজ মিক্সিং। আর এটার জন্য যেহেতু কারেন্ট অ্যাডিটিভ, তাই এটাকে বলে শান্ট মিক্সিং। মিক্সিং মানে হচ্ছে যে হাউ feedback is mixed with আর কি সাপ্লাই, উইথ সাপ্লাই ইনপুট। ভিএস বা আইএস এর সঙ্গে ভিএফটা কিভাবে মিক্সিং হচ্ছে সেটাই হচ্ছে, সেটার উপরেই ডিপেন্ড করে দু রকমের মানে টু টাইপস অফ ফিডব্যাক মিক্সিং, একটা সিরিজ একটা শান্ট। তো এই দুটো মিক্সিং এর জন্য, অ্যাকচুয়ালি দুটো এখন এই কারণেই বললাম এত ডিটেলে, কেননা দুটো মিক্সিং এর জন্য বোঝাই যাচ্ছে যে ইম্পিডেন্সের ব্যাপারটা চেঞ্জ হবে। তো প্রথমে আমরা সিরিজ মিক্সিং কে নিয়ে ডিল করি, এবং ডান দিকটা তাহলে মুছে দিই।
সিরিজ মিক্সিং এর ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্স দেখতে হবে উইথ ফিডব্যাক আর উইদাউট ফিডব্যাক। ওকে, তাহলে উইদাউট ফিডব্যাক মানে হচ্ছে জাস্ট ইন্টারনাল অ্যাম্প্লিফায়ারের ইনপুট ইম্পিডেন্স, অর্থাৎ এতটা। জাস্ট ইন্টারনাল অ্যাম্প্লিফায়ার। তো ইন্টারনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আমি হচ্ছে যে ভোল্টেজ ঢুকছে সেটাকে ভিআই বলছি, আর যে কারেন্ট ঢুকছে সেটাকে আইআই বলছি। তারপর তো আই মানে ভিএফ বা এগুলোর সঙ্গে কি রিলেশন সেটা তো পরের কথা। সুতরাং ইনপুট ইম্পিডেন্স উইদাউট ফিডব্যাক is VI by II আর ইনপুট ইম্পিডেন্স উইথ ফিডব্যাক সেটার জন্য তার মানে কি দ্য এন্টায়ার সার্কিট, তাহলে ফর দ্য এন্টায়ার সার্কিট it is Vs by Is which is for series mixing it is equal to II, কেননা এটা সিরিজে মিক্সিং হয়েছে, যা কারেন্ট বেরোচ্ছে সেটা পুরোটাই অ্যাম্প্লিফায়ারে ঢুকে যাচ্ছে। So ZIF is Vs by II। এবার তো ইজি ক্যালকুলেশন, কেননা এটা তো আমরা জানি দ্য রিলেশন বিটুইন VI অ্যান্ড VS ইজ VI ইকুয়াল টু VS মাইনাস VF। সুতরাং এইটাকে এখানে এবং এখানে ইউজ করলে we will get ZIF equal to ZI 1 plus A beta। অর্থাৎ নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্স বাড়ে। কখন বাড়ে? নেগেটিভ ফিডব্যাক, কেননা নেগেটিভ ফিডব্যাক হলে 1 plus A beta greater than 1, এই মানে হ্যাঁ সেটাই, মানে এখানে আমরা নেগেটিভ ফিডব্যাকই কনসিডার করছি আর কি, এবং 1 plus A beta greater than 1। সো নেগেটিভ ফিডব্যাক অ্যান্ড সিরিজ মিক্সিং। ইনপুট ইম্পিডেন্স বাড়ছে, আর কতটা বাড়বে সেটা কিন্তু আই ক্যান চুজ বাই অ্যাডজাস্টিং আওয়ার বিটা। মানে অ্যাডজাস্টিং আওয়ার এ এটা খুব একটা বলবো না, কেননা আমাকে হয়তো ইন্টারনাল অ্যাম্প্লিফায়ারটা আমাকে একটা গিভেন, কেননা ফিডব্যাক সার্কিটটা অ্যাকচুয়ালি আমরা নিজেরাই বানাই, মানে যে ম্যানুফ্যাকচারার বা যে ল্যাবে কাজ করছে ফিডব্যাক সার্কিটটা সে নিজেই বানায়, বিকজ ফিডব্যাক সার্কিট ইজ নাথিং বাট এ কম্বিনেশন অফ ইউজুয়ালি কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিটার। ফলে ওটা তুই নিজেই বানাবি, কোথায় কি রেজিস্ট্যান্স দিবি, কেমন সার্কিট করবি। কিন্তু ইন্টারনাল অ্যাম্প্লিফায়ার বলতে মনে কর কিছু একটা ট্রানজিস্টার, তো ট্রানজিস্টার তো তুই নিজে বানাবি না, সেটা তোকে দিয়ে দেওয়া হবে, ম্যানুফ্যাকচারার দিয়ে দেবে, বা তুই দোকান থেকে কিনে আনলি। তো এটা জেনারেলি তোর কন্ট্রোলে নাও থাকতে পারে, কিন্তু বিটাটা পুরোটাই তোর কন্ট্রোলে। ফলে ইনপুট ইম্পিডেন্সকে তুই ইচ্ছে মতন কন্ট্রোল করতে পারিস ইফ ইউ ইউজ নেগেটিভ ফিডব্যাক। আর যদি তুই ইনপুট ইম্পিডেন্সকে বাড়াতে চাস তাহলে তোকে সিরিজ মিক্সিং ইউজ করতে হবে, কেননা এবার এরপরে আমরা দেখবো যে প্যারালাল মিক্সিং এর ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়, অর্থাৎ ZIF টা কমে যায়। Okay. Parallel same
ওকে, সো ফর প্যারালাল মিক্সিং IS দুটো পার্টে ভাঙছে, II প্লাস IF, এবং ZI is VI by II, কিন্তু ZIF is VS by IS, ঠিক আছে, because we are considering the কি জ্বালা বুঝতে পারছি না, সাইডের দিকে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, বেসিক্যালি মানে যখন আমি পুরো অ্যাম্পলিফায়ার কনসিডার করছি তখন আমার ইনপুট ভোল্টেজ হচ্ছে VS এবং সেখান থেকে কারেন্ট হচ্ছে IS। আর যখন আমি শুধু ইন্টারনাল অ্যাম্পলিফায়ারটা কনসিডার করছি তখন ইনপুট ভোল্টেজ VI আর কারেন্টটা ঢুকছে II, ঠিক আছে। তার জন্য উইথ ফিডব্যাক VS by IS আর উইদাউট ফিডব্যাক VI by II, এবং the inter relation is IS equal to II plus IF। আচ্ছা, এবার এই ক্ষেত্রে ফিডব্যাক নেটওয়ার্ক তো বিটা, ফিডব্যাক ফ্র্যাকশন। সো ইফ এই যে বিটা, এবার এই সার্কিটের ক্ষেত্রে যদি ইফ বিটা ইজ রিভার্স ট্রান্সমিশন ফ্যাক্টর, অর্থাৎ যদি ব্যাপারটা এমন হয় যে আমার আউটপুট কারেন্ট ইজ I0, so IF is beta I0, মানে যেমন আউটপুট ভোল্টেজের একটা পোর্শন ফিডব্যাক হিসেবে আসছে, তাহলে অবভিয়াসলি আউটপুট কারেন্টেরও একটা পোর্শন ফিডব্যাক হিসেবেই আসছে। তো রিভার্স ট্রান্সমিশন ফ্যাক্টর অর্থাৎ ফিডব্যাক ফ্র্যাকশন আর কি, এটাই এটা। রিভার্স ট্রান্সমিশন কেননা ইনপুট থেকে আউটপুটে ট্রান্সমিশন না হয়ে আউটপুট থেকে ইনপুটে হচ্ছে। যাই হোক এইটা, সো IS is equal to II plus beta I0। এবার কিন্তু বাট the I0 is AII, যেখানে A হচ্ছে কারেন্ট গেইন, এইটার ক্ষেত্রে A is the current gain of internal amplifier, not the voltage gain, ঠিক আছে। ভোল্টেজ গেন আর কারেন্ট গেন তো দুটো আলাদা কোয়ান্টিটি, সেটা আমরা ওই H প্যারামিটার অ্যানালিসিসের সময় দেখেছিলাম। তো এইটার ক্ষেত্রে মানে এই প্যারালাল মিক্সিং এর যে ট্রিটমেন্টটা করছি সেটার ক্ষেত্রে আমরা উই আর কনসিডারিং দ্য কারেন্ট গেন অফ ইন্টারনাল অ্যাম্পলিফায়ার। তো II প্লাস A বিটা II, ঠিক আছে। তো এইবার আবার সে আগেরবারের মতনই এটা এটা এবং উই উইল ইউজ দিস রিলেশন, তিনটেকে একসঙ্গে করলে উই উইল গেট ZIF equal to ZI by 1 plus A beta। সো এটা জাস্ট আগেরটাতেই বলছিলাম যে ZIF is less than ZI, তাই আমি যদি ইনপুট ইম্পিডেন্সকে কমাতে চাই তাহলে আমাকে প্যারালাল মিক্সিং ইউজ করতে হবে, আর কতটা কমাতে চাইছি সেটা উই ক্যান কন্ট্রোল বাই অ্যাডজাস্টিং আওয়ার feedback circuit and adjusting our feedback factor, ঠিক আছে।
নাও তাহলে ইনপুট ইম্পিডেন্স হয়ে গেল, এইবার আউটপুট ইম্পিডেন্স। আউটপুট ইম্পিডেন্সটা ঠিক ইনপুট ইম্পিডেন্সের মতো স্ট্রেট ফরওয়ার্ড নয় আর কি, একটু ডিফারেন্ট টাইপের। অ্যাকচুয়ালি সেরকম কিছুই না, ব্যাপারটা হলো যে এটা তো অরিজিনাল সার্কিট। আচ্ছা, আউটপুটে শুধু সিরিজটাই দেখবে, ওকে। প্যারালালটা পড়ে নিস নিজেরা, একই রকম ট্রিটমেন্ট তো, বুঝতে না পারলে বলিস, বলে দেবো, তবে আশা করি বুঝতে পারবে। প্যারালালটা নিজেরা পড়ে নিস, আউটপুটের সিরিজটা খালি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমার সার্কিটটা, তো আউটপুট কারেন্ট যাচ্ছে এবং the voltage between the terminals is V0. বেশ, এবার যদি if my output impedance is Z0, তাহলে মানে আউটপুট ইম্পিডেন্সের ইকুইভ্যালেন্ট সার্কিটটা এরকম হবে, মানে আউটপুট ইম্পিডেন্স বের করার রুল হচ্ছে প্রথমে সমস্ত ভোল্টেজ সোর্সকে 0 করে দিতে হবে। তাহলে এক্ষেত্রে ভোল্টেজ সোর্স আমার একটাই আছে, সেটা হচ্ছে VS। তাহলে আমাকে ইনপুট সিগন্যাল ভোল্টেজটাকে 0 করতে হবে, অর্থাৎ বেসিক্যালি আমাকে ওই সাপ্লাই ভোল্টেজটা তুলে নিতে হবে, তুলে নিয়ে শর্ট সার্কিট করে দিতে হবে। তারপর তার মানে একটা সাইড, মানে ইনপুট সাইডটা, ওখানে কোনো ভোল্টেজ সোর্স থাকবে না। আচ্ছা, তারপর মনে করি এটা আমার সার্কিটের আউটপুট ইম্পিডেন্স, আর আউটপুট টার্মিনালে আমি একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করব, তার ফলে আমি একটা কারেন্ট পাবো I ড্যাশ। তো গল্পটা হচ্ছে যে আউটপুট ইম্পিডেন্স বার করার ফর্মুলাটা কি, সার্কিটের ইনপুটের যে ভোল্টেজ সোর্স আছে সেটাকে তুলে নিয়ে সার্কিটটাকে জাস্ট শর্ট সার্কিট করে দেব, তারপর আউটপুট টার্মিনালে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করব, দিয়ে আমি বাকি সার্কিটটা সেম রাখছি কিন্তু, তারপর আমি মেজার করবো যে কতটা কারেন্ট পেলাম। সেই অ্যামাউন্ট অফ কারেন্ট যদি I ড্যাশ হয়, তাহলে V ড্যাশ বাই I ড্যাশ ইজ মাই আউটপুট ইম্পিডেন্স। মানে এক্সপেরিমেন্টালি আউটপুট ইম্পিডেন্স বের করার এটাই হচ্ছে মেথড, যে সমস্ত সার্কিটের সমস্ত আর কি ইনপুট সিগন্যাল যা আছে সেগুলোকে 0 করে দিতে হবে, করে আউটপুটে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করতে হবে, তার ফলে আমি কিছু একটা কারেন্ট পাবো, সেই ভোল্টেজকে কারেন্ট দিয়ে ডিভাইড করলে যা রেজিস্ট্যান্স সেইটাই হচ্ছে টোটাল সার্কিটের আউটপুট ইম্পিডেন্স। একটা খুব ইম্পর্টেন্ট কন্ডিশন হলো ইনপুটের সিগন্যাল সোর্সটাকে 0 করা, না হলে ইনপুটের সিগন্যাল সোর্সের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা আর কি ঢুকে যাবে, তো সেটা ঠিক আইডিয়াল হলো না, অর্থাৎ প্র্যাকটিক্যাল ইম্পিডেন্স হয়ে গেল। কিন্তু আমরা এখানে আইডিয়াল আউটপুট ইম্পিডেন্স কি সেটাই আমরা এখানে বের করছি। সো দিস ইজ ইট। আচ্ছা, তাহলে এটা যেটা বললাম সেটা আমি কিন্তু অ্যাকচুয়ালি এটা ভি ড্যাশ বললাম, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। সো দিস ইজ অ্যাকচুয়ালি উইদাউট ফিডব্যাক। কেননা উইথ ফিডব্যাক হলে আমাকে ভিএফটাও কনসিডার করতে হবে। তো আপাতত করছি না, আপাতত আমি উইদাউট ফিডব্যাকটাই দেখছি। যেহেতু আমি উইদাউট ফিডব্যাক দেখছি, তাই সার্কিটে একটাই মাত্র ভোল্টেজ সোর্স আছে, সেটা হচ্ছে আউটপুট টার্মিনালে আমি যেটাকে কানেক্ট করেছি। সো ভি ড্যাশ বাই আই ড্যাশ হচ্ছে জেড নট। ক্লিয়ার? আচ্ছা, এবার নেক্সট হচ্ছে এটা উইদাউট ফিডব্যাক। এবার নেক্সট হলো উইথ ফিডব্যাক।
তাহলে উইথ ফিডব্যাক যদি করি তাহলে আমি তো জাস্ট সার্কিটের ইনপুট সাপ্লাই ভোল্টেজটাকে 0 সেট করেছি, কিন্তু সার্কিটের মধ্যে তো অলরেডি একটা ভোল্টেজ সোর্স আছে which is VF। তাহলে ভিএফটাকে আমাকে কনসিডার করতে হবে। তো কথা হলো যে VI is VS minus VF because it is negative feedback। এবার VS টা 0, তাহলে VI is minus VF। এবার VF টা আবার কি, বিটা V dash, so it is minus beta V dash। কেননা এফেক্টিভলি মানে আউটপুটে আমি আউটপুট টার্মিনালের মধ্যে আমি যা ভোল্টেজ মানে থাকে, ঠিক আছে, আউটপুট টার্মিনালে যা ভোল্টেজ থাকে সেটাই তো ফিডব্যাকে ঢোকে, আউটপুটে যা থাকবে সেটাই ফিডব্যাকে ঢুকবে এবং বিটা দিয়ে গুণ হয়ে বেরিয়ে আসবে। তো নর্মাল কন্ডিশনে আউটপুট ভোল্টেজ ভি নট থাকে, বিটা ভি নট হয়ে মানে সেটা ভিএফ হয়। আর এখানে সার্কিটটা একটু অল্টার করেছি ঠিকই, কিন্তু তাতে তো ফিডব্যাক সার্কিটের বেসিক কাজটা তো চেঞ্জ হয়ে যায়নি, বেসিক কাজটা এটাই থাকবে, অর্থাৎ আউটপুট টার্মিনালের মাঝখানে ও যা দেখতে পাবে সেটা বাইরে থেকে ব্যাটারি থাক বা ভেতর থেকে জেনারেট হয়ে আসুক, মোদ্দা কথা ও দেখবে যে আমার আউটপুট টার্মিনালের মাঝে কি ভোল্টেজ আছে, তো সেটা ভি ড্যাশ আছে, আমি ভি ড্যাশ কানেক্ট করেছি, সো দেয়ারফর ও সেটাকে বিটা দিয়ে গুণ করে আর কি ভিএফ, সো ভিএফ ইজ বিটা ভি ড্যাশ, হেন্স ভিআই ইজ মাইনাস বিটা ভি ড্যাশ। তাই আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা এক্ষেত্রে হবে এই, তারপর এখানে একটা এফেক্টিভ আউটপুট ইম্পিডেন্স, তারপর এখানে হচ্ছে যেটা আমি কানেক্ট করলাম ভি ড্যাশ এই, আর এই যে মাইনাস বিটা ভি ড্যাশ সেটার জন্য এফেক্টিভলি এখানে একটা ভোল্টেজ সোর্স তৈরি হচ্ছে যার ভ্যালু ইজ এ বিটা ভি ড্যাশ and okay, and this is minus আচ্ছা আচ্ছা এখানে এ দিয়ে যে গুণ হলো সেটা কেন হলো বুঝতে পারলি, মানে এখানে যে ইন্টারনাল অ্যাম্পলিফায়ার আছে, ঠিক আছে, এ, এবার এখানে যদি ইনপুট ভিআই হয় আউটপুট ভি নট, তাহলে ব্যাপারটা যেটা হয় সেটা হলো ভি নট ইকুয়াল টু এ ভিআই হয়, মানে জাস্ট আমি যদি ইন্টারনাল, আচ্ছা এখানে ভি নটটাও বলাটা ঠিক হচ্ছে না, এটাকে অ্যাকচুয়ালি ঠিক আছে এটা দিয়ে বলাটা একটু মুশকিল, এটা দিয়েই বুঝতে হবে। এখানে সার্কিটে আমি অ্যাকচুয়ালি কি করেছি, ভিএসটাকে 0 সেট করেছি, তাহলে সার্কিটে আমার শুধুমাত্র ভিএফ আছে। ওকে, এবার ভিএফটা কি দেখতে পাচ্ছে যে আমার আউটপুটে একটা ভোল্টেজ সোর্স আছে, সুতরাং ভিএফ থেকে যেটা বেরোবে সেটা হলো আউটপুটের ভোল্টেজ সোর্স টাইম বিটা। ওকে, এইবার সেটাই হচ্ছে এবার আমার
ভিআইটা তাহলে এফেক্টিভলি মাইনাস বিটা ভি ড্যাশ ভিআইটা এফেক্টিভলি মাইনাস বিটা ভি ড্যাশ। কিন্তু এবার এই যে মানে ফিডব্যাকের জন্য আমি মাইনাস বিটা ভি ড্যাশটা পাচ্ছি, কিন্তু ইন্টারনাল যে অ্যাম্প্লিফায়ারটা সেটা তো সার্কিটের একটা পার্ট। এবার ইন্টারনাল অ্যাম্প্লিফায়ারটা তো সার্কিটে ইট ইজ অলরেডি অ্যাক্টিং, ঠিক আছে, যেটার ভোল্টেজ গেনটা হচ্ছে এ। তাহলে আমার যে এফেক্টিভ আউটপুট ভোল্টেজ, সেই এফেক্টিভ আউটপুট ভোল্টেজটা তো অ্যাকচুয়ালি এ ভিআই। তো সেই এ ভিআইটাই অ্যাকচুয়ালি এখানে বিটার সঙ্গে গুণ হবে, দিয়ে এটা মাইনাস বিটা ইন্টু মানে এখানে ভিআইটা আছে, ভিআই হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ। এবার এই ইনপুট ভোল্টেজটা অ্যাম্প্লিফায়ারের থ্রুতে পাস করছে, অ্যাম্প্লিফায়ারের থ্রুতে পাস করে এইটা ইট ইজ বিকামিং এ ভিআই, ঠিক আছে। এবার সেই এ ভিআইটাই ফিডব্যাক নেটওয়ার্কের মধ্যে দিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে আমার মেন স্টোরি। তো আমি এখানে যেটা ভিআই পেয়েছি, সেই ভিআই হচ্ছে মাইনাস বিটা ভি ড্যাশ, সেই ভিআই এর সঙ্গে এ মাল্টিপ্লাই করলে পাচ্ছি মাইনাস এ বিটা ভি ড্যাশ। তো সেই জিনিসটাই অ্যাকচুয়ালি মানে সেটাই হচ্ছে আমার সার্কিটের এফেক্টিভ ভোল্টেজ সোর্স। ব্যাপারটা একটু ঘেটে গেল মনে হয়, আরেকবার বলছি, রিপিট করছি। এটা অ্যাম্প্লিফায়ার, এটা বিটা। আচ্ছা, ভিএসটাকে আমি 0 করেছি, তার মানে এখান থেকে এটা ঢুকছে, আর এখানে এটা অ্যাকচুয়ালি কানেক্টেড, এখান থেকে এটা, আর এখান থেকে এটা, এই এরকম, আর আউটপুটে ভোল্টেজ সোর্স, এটা ভি ড্যাশ, ঠিক আছে, ভি ড্যাশ, তারপর এরকম এরকম। ওকে, এইবার এখানে হচ্ছে ভিআই, ভিআই is equal to vs minus vf, vs 0, তাই এটা হচ্ছে মাইনাস ভিএফ। এবার ভিএফটা কি পাচ্ছে, বিটা ভি ড্যাশ, সো ইট ইজ মাইনাস বিটা ভি ড্যাশ। কিন্তু বক্তব্যটা হচ্ছে যে এই সার্কিটের আমি যখন ইকুইভ্যালেন্ট সার্কিট করছি, আউটপুট ইম্পিডেন্স প্লাস মাইনাস ভি ড্যাশ, এই, ঠিক আছে, এটা যখন আমি করছি তখন কিন্তু মাইনাস বিটা ভি ড্যাশটাই এখানে জাস্ট ডাইরেক্ট অ্যাপ্লাই হচ্ছে, মানে অ্যাপ্লাই না, বলবো যে ইকুইভ্যালেন্ট সার্কিটে এই ভোল্টেজ সোর্সটাই জাস্ট অ্যাড করলেই ব্যাপারটা হয়ে যাবে, সেরকম সেটা কিন্তু নয়। কেননা এই ভি ড্যাশের সঙ্গে এই ভিআই এর কিন্তু একটা রিলেশন আছে, ঠিক আছে, মানে আউটপুটের সঙ্গে ইনপুটটা তো মানে এই আউটপুটটা তো ইনপুটের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট নয়, দিস আউটপুট অ্যান্ড দিস ইনপুট, মানে বলতে চাইছি যদি মাঝে যদি এই জিনিসটা না থাকতো ইন্টারনাল অ্যাম্প্লিফায়ার, তাহলে আমি এখানে ডাইরেক্ট মাইনাস বিটা ভি ড্যাশ লিখে দিতে পারতাম।
কিন্তু আমার এখানে এখন প্রবলেমটা হয়ে গেছে কি যে আমার মাঝখানে একটা ইন্টারনাল অ্যাম্প্লিফায়ারও আছে, যেই অ্যাম্প্লিফায়ারের গেন হচ্ছে এ। ঠিক আছে, তার মানে এফেক্টিভলি অ্যাট দ্য আউটপুট what I see is AVI। মানে আমি তো আলটিমেটলি কি ক্যালকুলেট করব, আমি আলটিমেটলি ক্যালকুলেট করতে চাইছি আউটপুট ইম্পিডেন্স। তার মানে আমাকে এইটা দেখতে হবে যে হোয়াট ভোল্টেজ I am seeing at the output। বুঝা গেছে? আউটপুট টার্মিনালে যদি একটা লোক দাঁড়িয়ে থাকে তাহলে সে কি ভোল্টেজ দেখতে পাবে সেইটাই আমাকে জানতে হবে। আউটপুট টার্মিনালে দাঁড়িয়ে আমি কি দেখতে পাচ্ছি সেটাকে আমি কারেন্ট দিয়ে ভাগ করব, তখন আমি আউটপুট ইম্পিডেন্স পাবো। এবার এই প্রবলেমটার ক্ষেত্রে আউটপুট টার্মিনালে একটা ভোল্টেজ সোর্স বাইরে থেকে কানেক্ট করা আছে, আরেকটা ভোল্টেজ ফিডব্যাকের জন্য জেনারেট হচ্ছে। ফিডব্যাকের জন্য কি জেনারেট হচ্ছে? ভিআই ইকুয়াল টু মাইনাস ভিএফ অর্থাৎ মাইনাস বিটা ভি ড্যাশ। কিন্তু আউটপুটে তো আমি মাইনাস বিটা ভি ড্যাশ দেখতে পাবো না, আউটপুটে আমি কি দেখতে পাবো? আউটপুটে আমি দেখতে পাবো এ ইন্টু ভিআই। ঠিক আছে, তাই এমনি তোদের সার্কিটটা দেখে মনে হতে পারে যে এখানে ভি ড্যাশ আছে আর এখানে মাইনাস বিটা ভি ড্যাশ আছে, কিন্তু আউটপুটে যে দাঁড়িয়ে আছে সে কিন্তু মাইনাস বিটা ভি ড্যাশ দেখতে পাবে না, সে দেখতে পাবে মাইনাস বিটা ভি ড্যাশ ইন্টু এ, কেননা এটা অ্যাম্প্লিফাই হয়ে আউটপুটে যায়। তাই আমি যদি আউটপুট টার্মিনালে দাঁড়িয়ে সার্কিটের ভেতরটার দিকে তাকাই তাহলে আমি দুটো ভোল্টেজ সোর্স দেখতে পাবো, একটা হলো ভি ড্যাশ আর একটা হলো মাইনাস এ বিটা ভি ড্যাশ। তাই আউটপুট ইম্পিডেন্স ক্যালকুলেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এইটা। এটা কে বুঝলি না আর কে বুঝলি না বল, আবার বলবো তাহলে। মানে এখানে অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করাটা একটু কমপ্লিকেটেড। ঠিক আছে, তো এরকম ভাবে ভাবলে হবে না যে এটা আমার ইনপুট আর এটা আমার আউটপুট, তোকে ভাবতে হবে যে তুই নিজে আউটপুট টার্মিনালে দাঁড়িয়ে আছিস, এই অবস্থায় তুই সার্কিটে কি দেখতে পেলি? তো সেটা হলো একটা বাইরে থেকে কানেক্ট করা দেখতে পেলি, আরেকটা দেখতে পেলি সার্কিটের মধ্যে দিয়ে অ্যাম্প্লিফাই হয়ে আরেকটা ভোল্টেজ আসছে। ইউ আর সিইং টু ভোল্টেজ, একটা ভি ড্যাশ আর একটা এ ভিআই, এই দুটো ভোল্টেজ আউটপুট টার্মিনালে দাঁড়িয়ে দেখা যাবে, এই হচ্ছে কেস। তো তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট, এবং তাহলে if this is the current then ZIF, ঠিক না, ZIF নয়, ZOF। ZOF টা হবে V dash by I dash। আচ্ছা, এবার what is I dash? I dash is V dash, এটা তো সেম প্লাস এন্ড প্লাস, so V dash minus A beta V dash divided by Z naught। Z naught হচ্ছে আউটপুট ইম্পিডেন্স উইদাউট ফিডব্যাক। এই so therefore ZOF is ZO by 1 plus A beta. This is for series mixing। তাই আউটপুট ইম্পিডেন্সের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়ে গেল, ZOF is less than ZO, whereas তার মানে সিরিজ মিক্সিং এ ইনপুট ইম্পিডেন্স বাড়ে
কিন্তু আউটপুট ইম্পিডেন্স কমে। এবার প্যারালাল মিক্সিং এর ক্ষেত্রে উল্টোটা হবে। প্যারালাল মিক্সিং এর ক্ষেত্রে ZOF ZO 1 প্লাস এবিটা হবে, অর্থাৎ ইনপুট ইম্পিডেন্স কমছিল, আউটপুট ইম্পিডেন্স বাড়বে। ওকে, প্যারালাল মিক্সিংটা নিজে করতে বললাম ঠিকই, কিন্তু একটুখানি স্টার্টিংটা বলে দেওয়া উচিত। স্টার্টিং হচ্ছে এরকম যে প্যারালাল মিক্সিং এর ক্ষেত্রে আগেই দেখেছিলি যে ব্যাপারটা কারেন্ট ওরিয়েন্টেড, তাই এখানে তোকে ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স নিতে হবে। ফলে the equivalent circuit will be something like this. AI এরকম একটা ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স, ঠিক যেমন আগেরটাতে ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স ছিল AVI, কেননা আউটপুট টার্মিনালে আমি অ্যাম্প্লিফাইড পোর্শনটাই দেখতে পাই। এবার যখনই কারেন্ট সোর্স থাকে তখন ইম্পিডেন্সটা কি হয়, প্যারালাল হয়ে যায়, প্যারালাল কম্বিনেশন, মানে ইট ইজ কানেক্টেড প্যারালাল টু আ কারেন্ট সোর্স and this is V dash. কারেন্ট I, ঠিক আছে, এটা উইথ ফিডব্যাক। আর উইদাউট ফিডব্যাক তো Z নট, ঠিক আছে। এবার দেখ যে ইফ ইউ ক্যান প্রুভ দিস রেজাল্ট, এটা বাড়িতে করিস। আচ্ছা, এরপর নেক্সট টপিকটা বেশ ভালোই, এটা হচ্ছে রিডাকশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্টরশন। এর আগে নন লিনিয়ার ডিস্টরশন দেখেছিলাম। তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্টরশন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ইট হ্যাজ সামথিং টু ডু উইথ দ্য দিস কার্ভ অ্যান্ড ব্যান্ডউইথ। তো এখানে কি ছিল, AM and this is AM by √2, তারপরে এটা ছিল FL, এটা ছিল FH, এবং তাদের যে সেপারেশন সেটা হচ্ছে ব্যান্ডউইথ। এবার দেখতে হবে যে ফিডব্যাক দিলে এটার কি চেঞ্জ হয়। সো নাও লেট আস রাইট ডাউন the frequency dependence. One minus J FL by F. This is for lower frequency region, and AM 1 plus J F by FH, এই দুটো হচ্ছে আমার অরিজিনাল এবং উইদাউট ফিডব্যাক। এবার কথা হচ্ছে যে উইথ ফিডব্যাকে আমরা জানি যে সমস্ত গেনের ক্ষেত্রেই কি হয়, সমস্ত গেনই উইথ ফিডব্যাক it is divided by 1 plus A beta, নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে। তাহলে এবার তাহলে ওর ক্ষেত্রে কি হবে, তাহলে নিশ্চয়ই ALF টা তাহলে কি হবে, AL by 1 plus AL beta, যেটা হয় নেগেটিভ ফিডব্যাকের ক্যালকুলেশন থেকে। এবার AL টা আমরা জানি, তাহলে সেটা এখানে বসাবো।
AL one plus এইটা এলো। এবার এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। m 1 minus j FL by F plus beta m okay ইতিমধ্যে এটা তো ALF, এবার দেখি যে AM যেটা মিড ফ্রিকোয়েন্সি সেটা উইথ ফিডব্যাক কি হওয়া উচিত। AMF ইজ AM বাই 1 প্লাস AM বিটা হওয়া উচিত। তো এবার এটার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এখানে এরকম ধরনের একটা হয়ে গেছে, বিকজ হিয়ার ইট ইজ 1 অ্যান্ড হিয়ার ইট ইজ AM বিটা। উপর নিচে যদি আবার এইটা দিয়ে ভাগ করা হয় AM বাই 1 প্লাস AM বিটা, তাহলে নিচে আসবে 1, তার সঙ্গে মাইনাস j FL by 1 plus M beta divided by F. কেননা ফিডব্যাক অ্যাপ্লাই হলে it will apply to the entire circuit, তার মানে মিড ফ্রিকোয়েন্সি গেনের উপরেও ফিডব্যাকের এফেক্ট পড়বে। সো উই উইল হ্যাভ টু, মানে আমাদের যদি নতুন কার্ভ ড্র করতে হয় তাহলে আমাদেরকে ALF-টাকে এক্সপ্রেস করতে হবে ইন টার্মস অফ AMF। তাহলে AMF হচ্ছে AM বাই 1 প্লাস AM বিটা, তাই সেটাকে আনার জন্য আমি 1 প্লাস AM বিটা দিয়ে উপর নিচে ভাগ করলাম। উপর নিচে ভাগ করার ফলে বাকি পার্টটা তো ঠিকই আছে, তার সঙ্গে FL বাই মানে ইমাজিনারি কমপ্লেক্স পার্ট যেটা আছে সেটার মধ্যে 1 প্লাস AM বিটা ঢুকে গেল, and this modifies, কারণ আমরা এটাকে F এর সঙ্গে কম্বাইন করব না, কারণ F has nothing to do with this. F হচ্ছে বাইরে থেকে যে সিগন্যাল আমি দিয়েছি তার ফ্রিকোয়েন্সি, তাই F এর সঙ্গে 1 প্লাস AM বিটাকে কম্বাইন করব না। এই যে 1 প্লাস AM বিটা দিয়ে ভাগটা করতে হলো, এটাকে আমরা FL এর সঙ্গে কম্বাইন করব, অর্থাৎ এটাকে কম্প্যাক্ট ওয়েতে লেখা যায় AMF আর নিচে 1 minus j FLF by F. So as if the feedback is modifying the lower cutoff frequency. FL টা কি? FL হচ্ছে lower cutoff. তো effectively ALF is AMF by 1 minus j FLF by F, যেখানে AMF টা আগে লিখেছি আর FLF হচ্ছে FL by 1 plus AM beta, অর্থাৎ less than FL, lower cutoff frequency কমছে। আর এপাশে AMF it is less than AM, সুতরাং মিড ফ্রিকোয়েন্সি গেনটাও কমছে। তার মানে ব্যাপারটা it is something like this, এটা কমছে অর্থাৎ নিচে দিয়ে যাবে এবং FLF টা বাড়ছে অর্থাৎ এরকম। ঠিক আছে, হলো, ঠিক আছে। একটা যদি হয় এরকম মানে উইদাউট ফিডব্যাক, তাহলে উইথ ফিডব্যাকটা হবে এরকম।
এটা ছিল FL, এটা তার থেকে কমে গেল FLF, আর এটা ছিল AM, এটা কমে গেল AMF। ওকে, এবার এই সেম ট্রিটমেন্ট একদম এক্স্যাক্টলি এক জিনিস if we apply on this H, তাহলে সেই আবার একই H by 1 plus H বিটা, তারপর H এর ফর্মুলা লেখা হবে, উপর নিচে করে গুণভাগ হবে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছিস যে এখানে FH টা নিচে আছে, ঠিক আছে, মানে আলটিমেটলি তো আমাকে কি করতে হচ্ছে, আলটিমেটলি আমাকে 1 প্লাস এম বিটা দিয়ে ভাগ করতে হচ্ছে। এটার ক্ষেত্রে FL টা উপরে ছিল, তাই J এর পরে FL বাই 1 প্লাস এম বিটা হয়েছিল। আর এটার ক্ষেত্রে কি হবে, FH টা নিচে আছে, তাই FH ইন্টু 1 প্লাস এম বিটা হবে। একই হবে, ট্রিটমেন্টটা অবভিয়াসলি পুরোটাই এক, ক্যালকুলেশন পুরোটাই সেম, কিন্তু 1 প্লাস এম বিটা দিয়ে ভাগ করছি। এটার ক্ষেত্রে FL বাই F, FL উপরে, তাই FL বাই 1 প্লাস এম বিটা, এটাতে FH নিচে, তাই FH ইন্টু 1 প্লাস এম বিটা। So higher cutoff frequency with feedback is FH 1 plus m beta, অর্থাৎ FHF is greater than FH, তাই lower cutoff frequency কমে আর higher cutoff frequency বাড়ে because of feedback, অর্থাৎ এই যে কার্ভটা এঁকেছিলাম অলরেডি, এই যে এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে আফটার ফিডব্যাক। তাহলে নেট রেজাল্ট হচ্ছে ব্যান্ডউইথ ইনক্রিজেস, bandwidth with feedback, bandwidth without feedback। যেহেতু bandwidth বাড়ছে, তাহলে bandwidth বাড়লে অবভিয়াসলি সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডিস্টরশন কমবে। এটা আগের দিনই বলেছি যে যে ডিভাইসের ব্যান্ডউইথ যত বেশি তার ফ্রিকোয়েন্সি ডিস্টরশন তত কম। So frequency distortion is less because of negative feedback. এইবার ফ্রিকোয়েন্সি ডিস্টরশন আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফেজ ডিস্টরশন। যে কোনো ইনপুট সিগন্যাল তার একটা ডেফিনিট ফেজ থাকবে, এই যেমন মানে ফেজ ডিস্টরশন ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা ধরা যাক আমি একটা সিগন্যাল দিয়ে কি হবে, না আচ্ছা ঠিক আছে, ধরা যাক আমার ইনপুটে এরকম কোন একটা সিগন্যাল আছে, ঠিক আছে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে দিস ইজ সুপারপজিশন অফ টু ওয়েভস, টু অর মোর আর কি, সুপারপজিশন অফ ওয়েভস। এখন সুপারপজিশন অফ ডিফারেন্ট ওয়েভস উইথ ডিফারেন্ট ফেজ, এরকম যদি মানে মনে কর একটা হয়তো সাইন ওমেগা টি, হয়তো যদি তিনটে ওয়েভের সুপারপজিশন থাকে আর কি, সাইন ওমেগা টি প্লাস আলফা আর সাইন ওমেগা টি প্লাস বিটা, তিনটে ওয়েভের সুপারপজিশন, সবার ফ্রিকোয়েন্সি সেম কিন্তু ফেজগুলো আলাদা, 0 আলফা বিটা, এরকম কিছু একটা যদি আমি ইনপুটে দিই, তাহলে আউটপুটটা ডিস্টরশন ফ্রি হবে কিনা সেটা ডিপেন্ড করবে কিসের উপর, গেনটা, দ্য ভোল্টেজ গেন, whether it depends on the phase or not। যদি ভোল্টেজ গেন ফেজ ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ফেজ ডিস্টরশন মানে ফেজের কোনো রোল থাকা উচিত না, যেমন ঢুকছে তেমনই বেরিয়ে আসবে। কিন্তু
এফেক্টিভলি তোরা যখন মানে এই যে জাস্ট আগেই যে কার্ভটা ডিসকাস করছিলাম, এই যে এদিকটা কমে এদিকটা কমে, তার কারণটা কি? কেননা এখানে ক্যাপাসিটার থাকে, আর ক্যাপাসিটার মানেই হচ্ছে ফেজের গল্প, 1/j⍵c। ঠিক আছে, সো এনি রিঅ্যাক্টিভ এলিমেন্ট লাইক capacitor, it alters the phase. Presence of capacitor কে গো কেটে গেল না, এই ফোনে তো আসবে না। Presence of capacitor alters the phase of a signal, প্রথমত। দ্বিতীয়ত যেটা ব্যাপার, যেহেতু ক্যাপাসিটর প্রেজেন্ট আছে সার্কিটে, তাই এই যে ভোল্টেজ গেন, ইট ইজ ডিফারেন্ট for different phase. তাহলে যখনই ভোল্টেজ গেন ফেজ ডিপেন্ডেন্ট হয়ে গেল, তখনই কিন্তু ফেজ ডিস্টরশনের একটা চান্স থেকে যাচ্ছে, কেননা ও জিরো ফেজকে যেভাবে অ্যাম্প্লিফাই করবে, আলফা ফেজকে সেইভাবে অ্যাম্প্লিফাই নাও করতে পারে। ঠিক যেমন ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেও এই ফ্রিকোয়েন্সিকে যতটা অ্যাম্প্লিফাই করছে, এই ফ্রিকোয়েন্সিকে তার থেকে কম অ্যাম্প্লিফাই করছে, একই রকমভাবে বিভিন্ন ফেজকেও বিভিন্নভাবে অ্যাম্প্লিফাই করতে পারে, ফলে the signal is distorted. This is called phase distortion. এবার বক্তব্য হচ্ছে, যখন আমি সার্কিটে নেগেটিভ ফিডব্যাক দিই, আননোন না, ওটা একজন দেখালো, আননোন না। আচ্ছা, তাহলে গল্পের মরালটা হচ্ছে এটাই যে এই যে ভোল্টেজ গেন is due to different types of capacitors, সুতরাং ভোল্টেজ গেন is obviously a complex quantity, কেননা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, এবং ফর্মুলাও আমরা দেখেছি, দিস ইজ দ্য ফর্মুলা। সো ভোল্টেজ গেন ইজ অলওয়েজ আ কমপ্লেক্স কোয়ান্টিটি। তাই ইট ক্যান বি রিটেন লাইক দিস, মানে থিটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল অফ দ্য ভোল্টেজ গেন। বেশ, এবার ফিডব্যাক দিলে এই যে 1+ab দিয়ে ভাগ হয়, এইটাই হচ্ছে সবকিছুর, মানে সবকিছু রিডাকশনের পেছনে এটাই হচ্ছে মেন ব্যাপার। ওকে, আচ্ছা, এবার এই যে বিটা যে ফিডব্যাক ফ্র্যাকশন, বিটাও অলসো ক্যান বি আ কমপ্লেক্স কোয়ান্টিটি, কেননা ফিডব্যাক সার্কিটেও আমরা ক্যাপাসিটর ইউজ করি, আগেই বলেছি। এনিওয়ে, তাহলে আমরা এখানে এটা পুট করি, mod a অ্যাঙ্গেল থিটা 1 + বিটা mod a অ্যাঙ্গেল থিটা mod a, আর এটাকে cos থিটা প্লাস j sin থিটা, এই অ্যাঙ্গেল থিটাটাকে এভাবে লিখলাম, মানে e⁻i থিটাকে আর কি এভাবে লিখলাম, so that এই 1 + বিটা a cos থিটা প্লাস j বিটা a sin থিটা। আচ্ছা, এখানে এই ক্যালকুলেশনটাতে আমরা বিটার ফেজ অ্যাঙ্গেলটা কনসিডার করছি না,
কনসিডার করলে কিছুই নয়, থিটাটা পাল্টে থিটা প্লাস সামথিং হয়ে যেত। সো ফর সিম্পলিসিটি উই আর অ্যাজিউমিং দ্যাট বিটা ইজ রিয়েল। তাহলে বিটা যদি রিয়েল হয় তাহলে 1 প্লাস বিটা এ কস থিটা এটা হচ্ছে রিয়েল, দিস ইজ রিয়েল, আর ওইটা কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে তার মানে কি, তার মানে আমাকে এবার কম্পেয়ার করতে হবে এটার সাথে যে অরিজিনাল যে গেন ছিল সেটার মডিউলাস হচ্ছে মড এ, ফেজ অ্যাঙ্গেল হচ্ছে থিটা, কিন্তু এখন যে এফ তার মডিউলাস পাল্টে গেছে এবং ফেজ অ্যাঙ্গেলও পাল্টে গেছে। তো মডিউলাসটা এখন দাঁড়িয়েছে, মানে ইফ এফ ইজ এই এবং থিটা এফ, তাহলে দ্য মডিউলাস হ্যাজ বিকাম, মানে এটার থেকে বলছি, এটার থেকে ডিরাইভ করছি, দ্য মডিউলাস হ্যাজ বিকাম mod a divided by 1 plus beta mod a cos theta whole square plus beta mod a sin theta whole square, পুরো জিনিসটা স্কোয়ার রুট। ঠিক আছে, মানে নিচের পোর্শনটার মড আর কি, মড এ ডিভাইডেড বাই নিচের পুরো পোর্শনটার মড। আর থিটা এফ is tan inverse ও থিটাটাকে এখান থেকে একটু ক্যালকুলেট করে দেখাই, নাহলে একটা কেমন কেমন লাগবে। তাহলে অ্যাকচুয়ালি উপরের পার্টটা এটা, আচ্ছা নিচের পার্টটাতে যেমন ভাবে আর কি নিউট্রালাইজ করে সেরকম ভাবে নিচের পার্টটাতে আমি পাচ্ছি, এত বড়টা লিখছি না, সামথিং হোল স্কোয়ার প্লাস সামথিং হোল স্কোয়ার। আচ্ছা উপরের পার্টটাতে যেহেতু আমি নিউট্রালাইজ করেছি তাই দিস ইজ মাল্টিপ্লাইড বাই 1 প্লাস বিটা মড এ cos theta মাইনাস জে বিটা মড এ সাইন থিটা, মানে উপর নিচে এটা দিয়ে মাল্টিপ্লাই করার ফলে নিচটা আর কি এইটা হলো। তাহলে এই যে যেটা পেলাম এফ, এটা তো এফ, তাহলে দিস ইজ, এবার এর একটা পার্ট হচ্ছে এই পার্টটা আর অন্য পার্টটা হচ্ছে অ্যাঙ্গেল। সো এখানে মাইনাস সাইন আছে, দেয়ারফর the phase angle of the gain is theta কেউ কিছু বললি? আমার কাছে নোটিফিকেশন এলো। এই অ্যাঙ্গেলটা থিটা, তারপরে মাইনাস tan ইনভার্স বিটা mod a sin theta by 1 plus beta mod a cos theta। অর্থাৎ থিটা এফ উইথ ফিডব্যাক আর থিটা উইদাউট ফিডব্যাক মাইনাস সাম অ্যাঙ্গেল। তাই ফেজ অ্যাঙ্গেলটা কমছে। ঠিক আছে, যেটা ভোল্টেজ গেন তার ফেজ অ্যাঙ্গেলটা কমছে। এখন ফেজ অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কি, তাহলে ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে এমন একটা অ্যাঙ্গেল যার ফলে মানে আউটপুট
লিডস ইনপুট, তাই তো? মানে এর মধ্যে একটা ফেজ অ্যাঙ্গেল থাকার মানে হচ্ছে দিস ইজ দ্য অ্যাঙ্গেল বাই দিস অ্যামাউন্ট আউটপুট লিডস ইনপুট। এবার এই ফেজ অ্যাঙ্গেলের ভ্যালুটা যদি কমে যায়, তার মানে কতটা মানে ফেজে লিড করছিল সেই অ্যামাউন্টটাই যদি কমে যায়, তাহলে অবভিয়াসলি ফেজ ডিস্টরশনের পরিমাণটাও অনেকটাই কমে যাবে। ফেজ ডিস্টরশন উইল বি লেস। কেননা মানে বুঝতেই পারছে যে মনে কর উইদাউট ফিডব্যাক হয়তো 90 ডিগ্রিতে লিড করতো, উইথ ফিডব্যাক সেটা হয়তো কমে গিয়ে হয়ে গেল 18 ডিগ্রি। কেমন? এবার 90 ডিগ্রি এতটা বেশি ফেজের গ্যাপ থাকলে ডিস্টরশন যতটা আর কি এফেক্ট ফেলবে, যদি ফেজের গ্যাপটাই কমে যায়, ফেজ মানে কতটা ফেজে লিড করছে সেই অ্যাঙ্গেলটাই যদি কমে যায়, তখন ডিস্টরশনের প্রবাবিলিটিটা অনেকটা কমে যাবে। আর ডিস্টরশনের ব্যাপারটা তো এই জন্যই আসে বিকজ ভোল্টেজ গেইন ইজ আ মানে কমপ্লেক্স কোয়ান্টিটি। ও নিজেই একটা ফেজ অ্যাঙ্গেল ইন্ট্রোডিউস করে, এবার সেই ফেজ অ্যাঙ্গেলের পরিমাণটাই যদি কমে যায়, তাহলে ফেজ ডিস্টরশন হওয়ার চান্স কমে যাবে। থাকবে, কেননা ফেজ অ্যাঙ্গেল এখনো আছে, কিন্তু চান্সটা কমে যাবে। এবং যদি আমি অ্যাকচুয়ালি ইফ আই ক্যান মেক ইট জিরো, মানে ঠিকঠাক যদি প্যারামিটারস অ্যাডজাস্ট করা হয়, তাহলে থিটা ইজ আলফা, এরকম ভাবে যদি প্যারামিটারটাকে আমি সেট করি, কেননা আলফা মানে এই পার্টটাই তো আলফা, সো it can be adjusted such that it is equal to theta, তাহলে সেক্ষেত্রে তো তোর থিটা একটা জিরো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কোনো মানে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্সি থাকছে না, তখন তোর ফেজ ডিস্টরশনের কোনো প্রশ্নই থাকবে না। ঠিক আছে? তাহলে সব রকমের ডিস্টরশনই আমরা দেখে নিলাম যে নেগেটিভ ফিডব্যাক দিয়ে সব রকমের ডিস্টরশনই কমানো যায়, নন লিনিয়ার, ফ্রিকোয়েন্সি এবং ফেজ। আর একটা ছোট্ট মতন, সেটা হচ্ছে আউটপুট নয়েজ। ওইটা কিছুই নয়, যদি কোনো একটা নয়েজ ভোল্টেজ ইনপুটে থাকে, তাহলে আউটপুট নয়েজ হচ্ছে AVN, কিন্তু যখন ফিডব্যাক থাকবে তখন আউটপুট নয়েজ হচ্ছে AFVN, অর্থাৎ A বাই 1 প্লাস A বিটা VN, অর্থাৎ VON বাই 1 প্লাস A বিটা। তাই আউটপুট নয়েজ উইথ ফিডব্যাক ইজ স্মলার দেন আউটপুট নয়েজ উইদাউট ফিডব্যাক, তাই নয়েজটাও কমছে। তাই মোদ্দা কথা হচ্ছে নেগেটিভ ফিডব্যাকে যেহেতু গেন কমে, তাই গেনের সঙ্গে যারা যারা রিলেটেড, ডিস্টরশন, ব্যান্ডউইথ, নয়েজ, সব কিছুই প্রপোর্শনেটলি কমে যায়। সো this is it for the effect of negative feedback, and feedback amplifier তোদের এতটাই আছে। ফিডব্যাক অ্যাম্পলিফায়ার মানে নেগেটিভ ফিডব্যাক এতটাই আছে, এরপর আর কিছু নেই আর কি, সিলেবাসে নেই। ফলে নেগেটিভ ফিডব্যাক আমরা মোটামুটি জেনে নিলাম, এরপরে পজিটিভ ফিডব্যাকটাই অ্যাকচুয়ালি বাকি থাকলো। অপ্যামটা সহজ আছে, অপ্যাম তোরা নিজেরা পড়ে নিস, একটা ভিডিও সেটা আমি আগেই পাঠিয়েছিলাম, তো ওটা আর আমি পড়াবো না। পজিটিভ ফিডব্যাক পোর্শনটা বাকি থাকছে। পজিটিভ ফিডব্যাক মানে হচ্ছে অসিলেটর, 4 রকমের অসিলেটর আছে, তো জাস্ট অসিলেটর পার্টটাই বাকি থাকছে। সেটা আমি আগে নেক্সট ক্লাস থেকে মানে সানডে থেকে আমি কোয়ান্টামটা শুরু করি, তারপর মাঝে মাঝে 2-3টে ক্লাস নিয়ে আমি অসিলেটরটা শেষ করে দেবো। ঠিক আছে? আচ্ছা, কেউ কিছু জিজ্ঞেস করলে কর।